জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জুলাই গণহত্যার তথ্য অনুসন্ধানে জাতিসংঘের কাজে হস্তক্ষেপ করবে না সরকার। সুইস ব্যাংক থেকে অবৈধ অর্থ ফেরাতে সহযোগিতা চাইল বাংলাদেশ। দীর্ঘদিন ধরে প্রাইভেট কারে গাঁজা পাচার করতেন এই নেতা। বিকেলে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে, জানাবো তার শারীরিক কন্ডিশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই গণহত্যা অনুসন্ধানে জাতিসংঘের কাজে হস্তক্ষেপ করবে না সরকার। কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে জুলাই আগস্টে হওয়া নৃশংসতা নিরূপণে ঢাকায় অবস্থান করছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। তারা যেন নিরপেক্ষভাবে অনুসন্ধান কার্যক্রম চালাতে পারে, সেই জন্য তাদের কোনো কাজে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার 17 সেপ্টেম্বর নিজ কার্যালয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের ফ্যাক্ট হাইডিং মিশনে যারা এসেছেন তারা কাজ শুরু করেননি, এখনও শুরু করবেন। সপ্তাহখানেক ঢাকায় কাজ করবে এবং ফ্যাক্ট হাইডিং মিশন তারা আসলে প্রচার এড়িয়ে চলতে চান। কাজ শেষ করার আগে কিছু বলতে চান না তারা। কাজের মাঝে কোনো কমেন্টস মাঝখানে আসুক, তারা তা চান না। তিনি বলেন, আমরাও চাইছি একটা নিরপেক্ষ তদন্ত হোক, আমরা হস্তক্ষেপ করব না। তাদের কোনো সহযোগিতা লাগলে, মনে করেন কোনো এক জায়গায় গেলে নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের থাকার ব্যবস্থা করা, এরকম সব সাহায্য করতে আমরা রাজি আছি, এটুকুই তাদের বলেছি। তবে সরকারের সহযোগিতার বিষয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলটি এখনও কিছু জানায়নি। উল্লেখ করে উপদেষ্টা বলেন, সহযোগিতার বিষয়ে এখনও পর্যন্ত তারা আমাদের কিছু বলেনি। তারা আসলে আগে থেকে কিছু বলবেও না। কোনো এক জায়গায় যাবে, তখন যাওয়ার জন্য যদি লজিস্টিকের প্রয়োজন হয় সেটা হয়তো চাইবে, কিন্তু তারা হয়তো নিজেরা পারবে বলে মনে করছে। প্রয়োজন হলে আমাদের সাহায্য চাইবে। জুলাই আগস্টে হওয়া নৃশংসতার তদন্তে বর্তমানে ঢাকায় রয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের 5 সদস্য। আরও 3 সদস্য খুব শীঘ্রই ঢাকা আসার কথা রয়েছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিকভাবে বাংলাদেশে 4 সপ্তাহ অবস্থান করবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। তদন্তের জন্য প্রয়োজনে আরও কয়েকদিন তারা থাকতে পারেন। তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তবে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের আগে অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। জানা গেছে, যেসব জায়গায় বিক্ষোভ, অসন্তোষ ও সহিংসতার ঘটনা ঘটেছে সেই সব জায়গায় তদন্ত করতে যাবেন তথ্য অনুসন্ধান দলের সদস্যরা। সাক্ষ্য গ্রহণ ও তথ্য উপাত্ত সংগ্রহের জন্য ঢাকা ও ঢাকার আশেপাশের কিছু এলাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের অন্তত 8টি বিভাগীয় ও জেলা শহর নির্বাচন করা হয়েছে। তদন্তে যে 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মানবতা বিরোধী অপরাধ, নিরাপত্তা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক ও বেসরকারি পক্ষগুলোর মাধ্যমে হত্যা ও নির্যাতন, জনশৃঙ্খলা প্রতিষ্ঠার নামে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ, নিবর্তনমূলক আটক ও গ্রেফতার, গুম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি। প্রসঙ্গত, জুলাই আগস্টের নৃশংসতার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুডি ম্যানগোভেনের নেতৃত্বে 3 সদস্যের একটি অগ্রগতি দল 22 থেকে 29 আগস্ট ঢাকা সফর করেছিল। 8 দিনের এই সফরে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজনীতিবিদ, ছাত্র আন্দোলনের নেতা, বিক্ষোভ সহিংসতার শিকার ব্যক্তিদের পাশাপাশি নাগরিক সমাজ সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধি দলটি। সুইস ব্যাংক থেকে অবৈধ অর্থ ফেরাতে সহযোগিতা চাইল বাংলাদেশ।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা অবৈধ সম্পদ শনাক্ত ও ফেরত দিতে সুইজারল্যান্ড সরকারকে সহযোগিতার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। গতকাল বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় এই অনুরোধ জানান তিনি। পররাষ্ট্র সচিবের অনুরোধের প্রেক্ষিতে সুইস রাষ্ট্রদূত এই বিষয়ে আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের 6টি কমিশন গঠন সহ সরকারের অগ্রাধিকার ও সংস্কার উদ্যোগের কথা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপে সমর্থন দেওয়ার অঙ্গীকারের জন্য তিনি সুইস সরকারের প্রশংসা করেন। পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত বাংলাদেশ সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক অংশীদারিত্বে রূপান্তরিত করতে দুই দেশের আগ্রহের কথা জানান। পররাষ্ট্র সচিব বাংলাদেশের এলডিসি স্নাতকোত্তর ট্রেডিং শর্তাবলী নির্ধারণে ডব্লিউটিওতে সুইস সরকারের সমর্থন চান। সচিব আশা প্রকাশ করেন, সুইস সরকার বাংলাদেশি পণ্যগুলোতে ডিএফকিউএফ বাজারে প্রবেশাধিকার কমপক্ষে 2029 সাল পর্যন্ত বাড়িয়ে দেবে। রাষ্ট্রদূত সুইস কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের অনুরোধ জানানোর আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের পর বার্নে আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের কথা বিবেচনা করবে। পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থে বাংলাদেশে আরও সুইস বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সুইস বিনিয়োগকারীদের চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রদূতকে সহযোগিতার আশ্বাস দেন। উভয় পক্ষ রোহিঙ্গা সংকট, নিরাপত্তা ইস্যু প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছে। দীর্ঘদিন ধরে প্রাইভেট কারে গাঁজা পাচার করতেন তারা। গাইবান্ধায় প্রাইভেট কারে করে গাঁজা পাচারকালে জিয়ারুল ইসলাম বয়স 28 ও শফিউল বয়স 40 নামে দুই যুবককে আটক করেছে র্যাব 13। এই সময় তাদের কাছ থেকে 26 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পাচারকালে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে র্যাব 13 অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গরুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জিয়ারুল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জনাব আলীর ছেলে এবং শফিউল একই এলাকার মৃত এলাহি বক্সের ছেলে। র্যাব জানায়, আটককৃতরা রংপুর থেকে গাঁজা নিয়ে প্রাইভেট কারে করে ঢাকার দিকে যাচ্ছিল। মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই কার থামিয়ে তল্লাশি চালায় গাইবান্ধার র্যাবের সদস্যরা। এই সময় গাড়িতে থাকা 26 কেজি গাঁজা পাওয়া যায়। পরে ওই দুই যুবককে আটক করে গাঁজা ও কারটি জব্দ করা হয়। র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন থেকে প্রাইভেট কারে করে ঢাকায় গাঁজা পাচার করে আসছিল। এই ঘটনায় তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করা হয়েছে।